বুকের বাঁ দিকের ওঠানামাটা এখনো স্পষ্ট বুঝতে পারছে রাতুল। নিজেরই বিশ্বাস হচ্ছে না যে এখনো শ্বাস বায়ুটা শরীরের বাইরে বের হচ্ছে। একটু আগেই ঘটে যাওয়া ঘটনাটা মনে পড়লে এখনো গায়ে কাঁটা দিয়ে উঠছে রাতুলের। আর 5টা স্বাভাবিক দিনের মতোই আজও 10টা 5টার বেসরকারি কোম্পানিতে যাওয়ার জন্যই ফ্ল্যাট থেকে বাইকটা নিয়ে বের হয় রাতুল। জুলাই মাস। কাল রাত থেকে শুরু হওয়া বৃষ্টিটা এখনো থামেনি। অফিসে আজ একটা মিটিং আছে, না হলে এরকম একটা দিনে ডুব দিয়ে দিত রাতুল। রান্নার মাসিও আজ আসেনি, কাজেই কোনো রকমে নিজের রান্না নিজেকেই করতে হয়। এক রাশ বিরক্তি নিয়ে গায়ে রেনকোট পরে ফ্ল্যাট থেকে বের হতে হয়। মেজাজটা বিশেষ ভালো নেই। আকাশটাও মুখ গোমড়া করে বসে আছে। ওদিকে রাস্তাতে লোকজনও কম। বৃষ্টি হয়ে হয়ে রাস্তাটা পিছল হয়ে আছে, কাজেই বাইকের গতিটা অনেক কম। হাই রোডে উঠেও গতিটা বিশেষ বাড়ায়নি রাতুল। হাই রোডটাও ফাঁকা, তবে উল্টো দিক থেকে একটা ট্রাক আসছে। ট্রাকটা যথেষ্ট বাম দিক ঘেঁষেই আসছিল। রাতুলের কাছাকাছি আসতেই হঠাৎ করে ডান দিকে বাঁক নেয়। রাতুলও ভ্যাবা চাকা খেয়ে যায়। ট্রাকটাকে সাইড দিতে গিয়ে নিজেরই বাইকটার টাল সামলাতে না পেরে রাস্তার বাম দিকে কাত হয়ে পড়ে যায়। এই কাত হয়ে পড়ে যাওয়াটাই বাঁচিয়ে দেয় রাতুলকে, না হলে আর একটু হলেই রাতুলের বাইকে এসে সজোরে ধাক্কা লাগতো। অত মাল বোঝাই করা একটা ট্রাক ধাক্কা মারলে আজ নিঃসন্দেহে নামের আগে চন্দ্রবিন্দু বসে যেত। দূরে কয়েকজন লোক কাজ করছিল, ওরাই এগিয়ে এসে ওকে তোলে। খুব একটা চোট লাগেনি, বাম হাতে কয়েকটা জায়গায় কেটে গেছে, আর বাম হাঁটুতে একটু ব্যথা করছে। তবে জামা কাপড় একদম কর্দমাক্ত হয়ে গেছে। বাইকের হেডলাইটটা ভেঙেছে। ওই অবস্থাতেই কোনো রকমে নিজেকে সামলে অফিসে পৌঁছায় রাতুল। অফিসে অবশ্য এক সেট জামা কাপড় সবসময় মজুদই থাকে, ওগুলো পরেই মিটিংয়ে গেল। প্রথমে বুঝতে না পারলেও এখন বাম হাতের কনুইয়ের যন্ত্রণাটা অফিসে আসার সময়কার ঘটনাটা বারবার মনে করিয়ে দিচ্ছে। কোনো রকমে মিটিং শেষ করে অফিসের বাইরে বেরিয়ে আসে রাতুল। হঠাৎ করেই কোথা থেকে একটা বাচ্চা ছেলে এসে রাতুলের হাতে একটা ছোট কাগজের টুকরো দিয়েই ছুটে চলে যায়। রাতুল চিরকুটটা খুলে দেখে তাতে লেখা আছে, পেন ড্রাইভটা কোথায়? কাগজ থেকে চোখ তুলে ছেলেটাকে খোঁজার চেষ্টা করে রাতুল। শহরের উঁচু উঁচু বহুতলগুলোর ফাঁক ফোকর দিয়ে অনেক কষ্ট করে দিগন্ত রেখা খুঁজে গেলেও ছেলেটাকে খুঁজে পাওয়া গেল না। আশেপাশের দোকানগুলোতে ছেলেটার খোঁজ করতে থাকে রাতুল। ওরকম কত ছেলেই তো রাস্তায় ঘুরে বেড়ায়, ছেলেটার মধ্যে কোনো বিশেষত্ব ছিল না বলেই হয়তো কেউ লক্ষ্য করেনি। কিন্তু কিসের পেন ড্রাইভ? কার পেন ড্রাইভ? হ্যাঁ, রাতুলের কাছে কয়েকটা পেন ড্রাইভ আছে, তবে সেগুলো সম্পূর্ণ ব্যক্তিগত। ও ওগুলোতে অফিসিয়াল ডকুমেন্টস, গান, সিনেমাতে ভর্তি। সেগুলো কেই বা চাইবে, আর কেন? এবার একটু ভয় করতে থাকে রাতুলের। সকালের অ্যাক্সিডেন্টটা তখন সাধারণ মনে হলেও এখন মনে হচ্ছে ওটাও পরিকল্পিত। অফিসের ভিতর চলে আসে রাতুল। কোনো কাজই ঠিক মতন মন বসাতে পারছে না। ঘড়িতে 5টা বাজলেও মেঘের ঘনঘটায় চারপাশ গাঢ় অন্ধকারে নিমজ্জিত হয়েছে। সকালে গাড়ির হেডলাইট ভেঙেছে, অন্ধকার বাড়লে সমস্যা আরও বাড়বে। তার উপরেই বিপত্তি, তাই আর দেরি না করে অফিস থেকে বেরিয়ে পড়ে। চোখ কান খোলা রেখে বাইক চালাতে থাকে, তবে গাড়ির গতি অত্যন্ত ধীর। ফ্ল্যাটের প্রায় কাছাকাছি চলে এসছে। দেখে পাড়াটা প্রায় অন্ধকার, রাস্তার আলোগুলো জ্বলছে না, কয়েকটা বাড়িতে শুধু হালকা আলো জ্বলছে, হয়তো মোমবাতি বা এমার্জেন্সি লাইটের আলো। এই অঞ্চলে লোডশেডিং বিশেষ হয় না, তবে আজকের লোডশেডিং এর কারণটা ঠিক বুঝতে পারছে না রাতুল। এতক্ষণ রাস্তার আলোয় বাইক চালিয়ে এসছে, কিন্তু পাড়ায় এসে অন্ধকারে বেশ অসুবিধা হচ্ছে রাতুলের। কোনো রকমে নিজের ষষ্ঠ ইন্দ্রিয়ের ওপর ভরসা করে এগিয়ে চলেছে। হঠাৎ করেই একটা কান্না মিশ্রানো চিৎকার শব্দ শুনে দাঁড়িয়ে পড়ে রাতুল। আর প্রায় সঙ্গে সঙ্গেই কতগুলো ভারী বুটের আওয়াজ ওকে ঘিরে ধরতে থাকে। নিজেকে দিশেহারা লাগছে, কি করবে খুঁজে পাচ্ছে না। তবে আরও বড় বিপদে পড়ার আগে শরীরের সমস্ত শক্তি একত্রিত করে গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে রাহুল। আর একটা মানুষের গলায় বাঁচাও শব্দের আওয়াজে আশেপাশের বাড়িগুলো থেকে লোকজন বেরিয়ে আসতে শুরু করে। আর তখনই ভারী বুটের আওয়াজগুলো পিছু হাঁটতে শুরু করে আর ধীরে ধীরে উধাও হয়ে যায়। এই ঘটনাটার পর আর কিছুতেই ফ্ল্যাটে চাকা দেবে না। বাইক ঘুরিয়ে আবার গলি পার হয়ে মেন রোডের দিকে আসে রাতুল। ও ওর গন্তব্য ঠিক করে ফেলেছে।
পকেট থেকে ফোনটা বের করে অনিমেষকে ফোন লাগায়। অনিমেষ এখানকার নামকরা পুলিশ অফিসার। ওর হোমড়া চোমড়া চেহারাটা দেখলে যে কোনো অপরাধী খুব সহজেই ভয় পেয়ে যাবে। অনিমেষ রাতুলের বাবার বন্ধুর ছেলে, সেই সূত্রেই দুজনের আলাপ। দুজনেই 11 আর 12 একসাথে এক স্কুলে পড়েছে। তখন থেকেই ওদের বন্ধুত্বটা জমে। তারপর দুজনেই একসাথে ফিজিক্স অনার্স। বছর না ঘুরতেই অনিমেষ চাকরি পেয়ে এই শহরে চলে আসে, আর রাতুল তার পড়াশোনা নিয়ে এগিয়ে যায়। ওদের দুজনের বাবা পুলিশ। রাতুলের বাবাও চেয়েছিলেন ছেলে ওনার মতোই পুলিশ অফিসার হোক, কিন্তু রাতুল বরাবরই একটু শান্তশিষ্ট ভদ্র গোছের ছেলে, একটু ভীতু, কারোর সাথে পাঁচে থাকে না, সবসময় একটু ভয়ে ভয়ে থাকে। এজন্য অবশ্য রাতুলের মা দায়ী। স্বামী পুলিশ, সারাদিন বাড়িতে থাকতেন না, তাই সারাক্ষণ রাতুলের সাথেই কাটাতেন। ওকে সব সময় একটু বেশি আগলে রাখতেন। এমসিএ শেষ করে রাতুল যখন এই শহরে চাকরি পেল, রাতুলের মা কিছুতেই ওকে আসতে দিতে চাইছিল না। নেহাত অনিমেষ এখানকার নামকরা পুলিশ অফিসার, ওর ভরসাতেই ছেলেকে আসতে দিয়েছে। আর তাই আজ এই বিপদে অনিমেষের কথাটাই ওর মাথায় আগে এসেছে। এখন রাতুল অনিমেষের সাথেই দেখা করতে যাবে, কিন্তু সে যে কখন কোথায় থাকে সেটা স্বয়ং ভগবানও বলতে পারবে না। তাই ওকে ফোন করে নিশ্চিত হয়ে নিচ্ছে। দুবার রিং হয়ে ফোনটা কেটে যায়। তাই অন্য সময় হলে ব্যস্ত আছে বলে ভেবে রাতুল আর ফোন করতো না, কিন্তু এখন সামনে বিপদ, কে বলতে পারে এখন ওর জন্য কোনো বিপদ ওত পেতে বসে আছে। খুব ভয় করতে থাকে রাতুলের। যদিও এই জায়গাটা জনবহুল, তাই যা রক্ষে, তাও সাবধানের মার নেই। অনিমেষকে ফোন করতে করতে চারিদিকে তাকিয়ে দেখতে থাকে। পাক্কা 5 বার ফোন করার পর অনিমেষ ফোনটা রিসিভ করে। কি রে, এতবার ফোন করছিস? এনিথিং সিরিয়াস? রাতুল বলল, সিরিয়াস অ্যান্ড সাসপিশিয়াস। সব বলবো, তুই কোথায় আছিস আগে বল। আমি যাচ্ছি। আমি তো আমার কোয়ার্টারেই আছি। তাহলে ফোন ধরতে এতক্ষণ লাগলো কেন? আরে এই থানা থেকে এলাম, তুই আয় আয়, দেরি করিস না। অনিমেষের কোয়ার্টারে একাই থাকে। এই বিল্ডিংয়ের বাকি কোয়ার্টারগুলোতে সবাই যার যার পরিবার নিয়ে থাকে, তাই এখানে পরিচয়পত্র এবং আবাসিকদের অনুমতি ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয় না। কিন্তু রাতুল এখানে এতবার এসেছে যে এখানকার দারোয়ান থেকে মালি সবাই ওকে চেনে। গেটের কাছে বাইকটা দাঁড় করালো রাতুল। ইতিমধ্যে বেশ জোরে বৃষ্টি পড়তে শুরু করেছে। ওকে দেখেই পাঞ্জাবি দারোয়ান গুরমিত সিং বলল, क्या साहब सब कुछ ठीक है? ऐसा बारिश में आप? হ্যাঁ মানে না, মানে कुछ गड़बड़ है साहब, आप अंदर जाइए। দরজা খোলাই ছিল। ইস, বৃষ্টিতে পুরো ভিজে গেছিস তো, আগে জামা কাপড় বদলে নে, তারপর কথা হবে। জামা কাপড় পাল্টে অনিমেষের এক সেট পোশাক পরে নেয় রাতুল। অনিমেষের মতন ওরকম হোমড়া চোমড়া চেহারার একটা ছেলে জামা কাপড় রাতুলের মতন এক ছোটোখাটো মানুষের দেহে যথেষ্ট হাস্যকর দেখতে লাগছে। ওকে দেখে অনিমেষের হাসির উদ্রেক হয়, কিন্তু ওর মুখের অবস্থাটা দেখে কোনো রকমেই নিজের হাসি সংবরণ করে অনিমেষ। অনিমেষকে দেখে ভয় লাগলেও সে যে মজার মানুষ, সে খুব রসিক। ইতিমধ্যেই অনিমেষ নিজের 2 কাপ কফি গরম করে নিয়ে হাজির হয়েছে, সাথে কিছু চিপস আর কাজু। রাতুলের হাতে 1 কাপ কফি দিয়ে নিজে আর 1 কাপ কফি নিয়ে চেয়ারে বসলো। রাতুল সকাল থেকে ঘটা সমস্ত ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিতে শুরু করলো। বাইরে বৃষ্টির বেগ বেড়েছে, তার সাথে বিদ্যুৎ চমকাচ্ছে। ওয়েদারটা ঠান্ডা, কিন্তু এরকম সুন্দর একটা ওয়েদার অ্যান্ড রাতুলের গলায় আর কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, ওকে দেখেই বোঝা যাচ্ছে ও কতটা উদ্বিগ্ন। বৃষ্টির দাপটে অনেক আগেই কারেন্ট চলে গেছে। টেবিলে একটা মোমবাতি জ্বালিয়েছে অনিমেষ। ঘরটা আলো আঁধারিতে ভরপুর, শুধু একে অন্যের মুখ দেখতে পাচ্ছে। এছাড়া আর কোনো কিছুই বিশেষ দেখা যাচ্ছে না। পুরো ঘটনার বিবরণ দিতে দিতে রাতুলের কপালে বিন্দু বিন্দু ঘাম ভিড় করেছে। ওকে দেখেই বোঝা যাচ্ছে যে ও খুব ভয় পেয়ে আছে। অথচ সব শুনেও অনিমেষের মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না। অনিমেষের এরকম ব্যবহার দেখে মনে মনে বেশ ক্ষুব্ধ হয়ে ওঠে রাতুল। রাতুল বলল, তুই বুঝতে পারছিস আমি তোকে কি বলতে চাইছি? হ্যাঁ, সব শোনার পর তুই কি করে এতটা শান্ত হয়ে আছিস? ভাবছি। কি ভাবছিস? তোর কি মনে হয় আমি মিথ্যে বলছি, অকারণে ভয় পাচ্ছি আমি? আচ্ছা ঠিক আছে, তোর যদি তাই মনে হয় তাহলে এটা দেখ। পকেট থেকে পেন ড্রাইভটা কোথায়?
লেখা চিরকুটটা বের করে অনিমেষের হাতে দেয় রাতুল। অনিমেষ কাগজটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখতে থাকে। খালি চোখে সাধারণ একটা কাগজে নীল রঙের কালি দিয়ে লেখা কয়েকটা অক্ষর ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। রাতুলের কাছ থেকে কাগজটা নিয়ে নিজের কাছে রেখে দেয় অনিমেষ। তারপর উঠে গিয়ে আলমারি খুলে কী সব ঘাঁটাঘাঁটি করতে থাকলো। ও কি করছে সেটা এই আলো আঁধারির মধ্যে বোঝা না গেলেও কিছু যে একটা খুঁজছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। হাতে করে কিছু একটা জিনিস নিয়ে রাতুলের কাছে এগিয়ে আসে অনিমেষ। জিনিসটা ওর হাতে দিয়ে বলে, এটা সব সময় নিজের কাছে রাখবি। হাতে নিয়ে ঠিক বোঝা যাচ্ছে না জিনিসটা কি। মোমবাতির আলোয় জিনিসটা দেখার চেষ্টা করে রাতুল। দেখে অত্যন্ত সাধারণ একটা কালো সুতোয় একটা লকেট লাগানো। এর যে কোনো মাহাত্ম্য থাকতে পারে তা দেখে মনে হচ্ছে না, কিন্তু অনিমেষের মতন এক নাস্তিক ছেলে রাতুলকে একটা লকেট দেওয়ার ভারী অবাক হচ্ছে রাতুলের। তুই আমার সাথে মজা করছিস? কেন? আমি জানি আমি ভগবানে বিশ্বাস করি, তাই বলে এরকম একটা ক্রাইসিসে এই লকেট আমার কি কাজে লাগবে? তোর কি মনে হয় আমি এমনি এমনি এতটা ভয় পেয়ে আছি? আমি সে কথা কখন বললাম? তাহলে এই লকেট দিয়ে আমার সাথে মজা করার মানেটা কি? আমি মজা করছি না, এটা গলায় পড়ে নে, সব সময় পড়ে থাকবি। আর কোনো সমস্যা হলেই আমাকে একটা কল করবি। সেটা যদি সম্ভব না হয় তখন এটাকে শক্ত করে চেপে ধরবি। আর চিন্তা করিস না, আমি তো আছি, দেখবি সব ঠিক হয়ে যাবে। এতক্ষণে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল রাতুল। বাইরে বৃষ্টির বেগ আরও বেড়েছে। এই অবস্থায় নিজের ফ্ল্যাটে ফেরা কোনোভাবেই সম্ভব না, তাই আজ রাতে অনিমেষের কোয়ার্টারেই থাকবে রাতুল। এছাড়া এমনিতেও একা একা ফ্ল্যাটে ফেরার সাহস বা ইচ্ছে দুটোরই একটাও নেই। অনেক রাত পর্যন্ত গল্প চলতে থাকলো। সকাল থেকে একটা জিনিস ভেবে ভেবে মাথাটা ভার হয়ে গেছিল। অনিমেষের সাথে অন্যান্য ব্যাপারে কথা বলে মাথাটা অনেকটা ঠান্ডা হয়েছে। অনিমেষও নানা বিষয়ে কথা বলে রাতুলকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করছে। কাল অনেক রাতে ঘুমিয়েছে, তারপর সুন্দর ওয়েদার, ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেল রাতুলের। অনিমেষ ইতিমধ্যে বেরিয়ে গেছে। মনে মনে ভাবতে লাগলো, সত্যি অনিমেষের আক্কেল জ্ঞান হবে না, এতটা বেলা হয়ে গেছে তাও ডাকেনি। আর নিজে রেডি হয়ে কখন অফিসে বেরিয়ে গেছে কে জানে। না, আর দেরি করলে হবে না। অতীনদাকে একটা ফোন করে বলতে হবে যে ফার্স্ট শিফটে যেতে পারবো না। আজ অবশ্য অফিসে যাওয়ার ইচ্ছে নেই, তবে ওই কয়েকটা ফাইল জমা দিতে হবে। ওহ, ভুলেই গেছিলাম, বাইকটা তো আবার সার্ভিসিংয়ে দিতে হবে। যাই হোক, আর দেরি করা ঠিক হবে না, আগে অতীনদাকে ফোন করি। অতীন হলো রাতুলের সহকর্মী, তবে রাতুলকে নিজের ভাইয়ের মতোই ভালোবাসে। অবশ্য এরকম সহজ সরল ছেলেকে যে কেউ একটু মিশলেই ভালোবেসে ফেলবে। হ্যালো অতীনদা। হ্যাঁ রে, বল। আজ আমি ফার্স্ট শিফটে যেতে পারবো না, সেকেন্ড শিফটে যাব। তুমি একটু ম্যানেজ করে দাও না গো। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। তবে কি ব্যাপার, শরীর খারাপ নাকি? না, আসলে বাইকটা সার্ভিসিংয়ে দেবো, তাই আর কি। ও ঠিক আছে, আর কিছু বলবি? না, তাহলে রাখি, আসলে অফিসে বেরোবো, দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, টেবিলে জল খাবার রাখা আছে। সত্যি অনিমেষের কাণ্ড কারখানা দেখলে মাঝে মাঝে অবাক লাগে রাতুলের। এদিকে ঘুম থেকে ডাকেনি, আর ওদিকে জলখাবার তৈরি করে দিয়ে গেছে। স্নান করে জলখাবার খেয়ে রেডি হয়ে বেরিয়ে যায় রাতুল। কোয়ার্টার থেকে বেরিয়ে প্রথমেই থানায় যায় রাতুল। অনিমেষকে কোয়ার্টারের চাবিটা দিতে হবে, তারপর বাইকটা শোরুমে দিয়ে বাসে করে অফিসে যায়। তবে আজ সকাল থেকে কোনো অস্বাভাবিক কিছু ঘটেনি বলে মনটা অনেকটা শান্ত হয়ে আছে রাতুলের। কালকের ঘটনাগুলো ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। অফিস থেকে ফেরার সময় বাইক ডেলিভারি নিয়ে ফিরতে বেশ দেরি হয়ে গেল রাতুলের। আজ আবার বৃষ্টি শুরু হয়েছে, রাস্তাগুলো ভীষণ ফাঁকা। মেন রোডে তাও লোক ছিল, কিন্তু এই গলিতে ঢোকার পর জনপ্রাণীও দেখা যাচ্ছে না। কালকের ঘটনাগুলো এক এক মনে পড়তে লাগলো রাতুলের। একটা অজানা আতঙ্ক আর ভয় চেপে ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে শুরু করলো। বাইকের গতিটা বাড়িয়ে দিল রাতুল। তাও ভালো, আজ পাড়াটা অন্ধকার নয়, কারেন্ট আছে। ফ্ল্যাটের গেটে পৌঁছাতে স্বস্তি পেল রাতুল। না, আর কোনো ভয় নেই। সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করলো রাতুল। চতুর্থ তলায় থাকে রাতুল। দরজাটা খুলে ভিতরে ঢোকে রাতুল। ঘরটা অন্ধকার। দরজার পাশেই সুইচ বোর্ড হাত বাড়িয়ে লাইট জ্বালানোর চেষ্টা করে রাতুল, কিন্তু লাইট অন হলো না। মনে হয় খারাপ হয়ে গেছে, কিন্তু এই অন্ধকারে সবকিছু ঠিক করে ঠাহর করতে পারছে না রাতুল। পকেটে হাত দিয়ে ফোন বার করতে গিয়ে মনে পড়ে বৃষ্টির জন্য ফোনটা ব্যাগে ঢুকিয়ে রেখেছে। সেটা খুঁজে বের করা এখন প্রায় অসম্ভব। তাই অন্ধকারেই ধীরে ধীরে ষষ্ঠ ইন্দ্রিয়ের ওপর ভরসা করে অন্য লাইট জ্বালানোর জন্য এগোতে থাকলো রাতুল।
কিন্তু পায়ের কাছে সবকিছু কেমন অচেনা লাগছে। মনে হচ্ছে গোটা ঘরময় জিনিস ছড়ানো আছে। রাতুলে যতদূর মনে পড়ে, কালকে অফিস যাওয়ার সময় সব জিনিসপত্র ঠিকঠাক জায়গাতেই রেখে গেছিল। অন্তত মেঝেতে কিছু ফেলে গেছিল বলে মনে হয় না। রাতুলের ষষ্ঠ ইন্দ্রিয় কিছু একটা ইঙ্গিত করতে থাকলো। কিছু তো একটা গন্ডগোল হয়েছে, বা কিছু একটা গন্ডগোল ঘটতে চলেছে। অতি সন্তর্পণে এগোতে থাকলো রাতুল। কিছু একটা জিনিস হোঁচটকে হুমড়ি দিয়ে পড়ে যাচ্ছিল রাতুল। কোনো রকমে নিজেকে সামলে নেয়। আর ঠিক তখনই ভারী কিছু একটা আঘাত করে ওর মাথাতে। কিছু বুঝে ওঠার আগেই জ্ঞান হারায় ওর। চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার। অন্ধকার এতটাই গাঢ় যে 1 ফুট দূরে কি আছে সেটাও দেখা যাচ্ছে না। মাথার পিছনটা এখনো ব্যথা করছে রাতুলের। অনেক চেষ্টা করেও হাত পা নাড়াতে পারছে না। খুব শক্ত করে দড়ি দিয়ে বাঁধা আছে। ওর শরীরটাকে পিছমোড়া করে বেঁধে ফেলে রেখেছে। মনে হয় মেঝের ওপরেই পড়ে আছে। ঘরের ভিতরের আবহাওয়াটা স্যাঁতস্যাঁতে আর ভ্যাপসা গরম। প্রত্যেকবার শ্বাস প্রশ্বাসের সাথে কেমন একটা বিচ্ছিরি গন্ধ নাসারন্ধ্র দিয়ে বারবার প্রবেশ করছে। গন্ধটা এতটাই উগ্র আর বিচ্ছিরি যে মাথা ঝিমঝিম করছে। ও কি, পায়ের ওপর দিয়ে ওটা কি চলে যাচ্ছে? কোনো একটা অজানা প্রাণী পায়ের ওপর দিয়ে সরসর করে চলে গেল। আর তার সাথে সাথে ওর শরীরে শিহরণ খেলে গেল। গা গুলিয়ে উঠছে রাতুলের। মনে হচ্ছে অন্নপ্রাশনের ভাত বেরিয়ে আসবে। খাবারের কথা মনে পড়তেই পেটটা মোচড় দিয়ে ওঠে রাতুলের। পেটের ভেতর কয়েকশো ছুঁচো লাফালাফি করতে শুরু করেছে। অফিস থেকে আসার সময় খেয়েছিল রাতুল। কথাটা মনে পড়তেই রাতুলের মনে হলো, এটা কোন জায়গা? কোথায় পড়ে আছি আমি? আর তাছাড়া আমি এখানেই বা কেন? এক এক করে সব ঘটনাগুলো পরপর মনে করে। মনে মনে সাজানোর চেষ্টা করতে থাকে রাতুল। সকালে অনিমেষের কোয়ার্টার থেকে বেরিয়ে শোরুম, তারপর অফিস। আসার সময় বাইক নিয়ে ফ্ল্যাটে লাইট জ্বলছিল না, অন্ধকার ছিল। তারপর ফ্ল্যাটের মাথাতে সজোরে আঘাত। চারিদিকে অন্ধকার আর গাঢ় হতে শুরু করলো। তারপর আর কিছু মনে পড়ছে না রাতুলের। মাথাটা এতটাই যন্ত্রণা করছে যে কোনো মতেই মাথাটা তুলতে পারছে না রাতুল। এদিকে খুব খিদেও পেয়েছে। ঠিক কতক্ষণ এখানে এভাবে পড়ে আছে কে জানে। আর তার থেকেও বড় প্রশ্ন হলো, ওকে কেন এখানে আনা হয়েছে? কি দোষ ওর? তবে ও যে এখানে আছে সে কথা তো কেউ জানে না। কেউ কি ওর খোঁজ করেনি? কেউ কি বাঁচাতে আসবে না ওকে? নিজেকে খুব অসহায় লাগতে শুরু করলো রাতুলের। নানা রকম চিন্তা ভাবনার মধ্যে ভিড় জমাতে শুরু করলো রাতুলের। ও যে কেন অনিমেষের মতন শক্তিশালী হতো না? অন্তত অনিমেষের মতন একটু মার্শাল আর্ট শিখে রাখলেও এখন হয়তো কাজে দিত। আচ্ছা, বাস্তবে কি কোনো সুপারম্যান হয় না যে ওকে এখান থেকে উদ্ধার করবে? দূর দূর, কি সব ভাবছে রাতুল? বিপদে পড়ে ওর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? রাতুলের ইচ্ছা করছে গলা ফাটিয়ে চিৎকার করে কাউকে ডাকতে, কিন্তু কোনো উপায় নেই। মুখটাও শক্ত করে বাঁধা। আবার সেই সাথে ভারী বুটের শব্দ কানে আসতে শুরু করেছে। আবার কোনো নতুন বিপদ ঘনিয়ে আসছে কে জানে। অজানা বিপদের আতঙ্কে রাতুলের সব ইন্দ্রিয় সতর্ক হয়ে উঠল। বুটের আওয়াজটা ক্রমশ কাছের দিকে এগিয়ে আসতে আসতে হঠাৎ করে থেমে গেল। আর একটা খড়খড় শব্দ হতে থাকলো। আর তারপরেই রাতুলের মাথার কাছে একটা দরজা খুলে গেল। এখন সেখান থেকে হালকা আলো আসতে শুরু করেছে ঘরটাতে। আর সেই আলোটাতে রাতুল গোটা ঘরটা একবার চোখ বুলিয়ে দেখে নিল। সারা ঘরময় বিড়ি আর সিগারেটের টুকরো ছড়ানো। দূরের দিকে দু একটা ইঁদুর লাফালাফি করছে। আর রাতুল মেঝের ওপর ধুলোর মধ্যে পড়ে আছে। ঘরটা এতটাই নোংরা যে রাতুলের বাড়ির স্টোর রুমটাও বোধহয় এর চেয়ে পরিষ্কার। এবার ঘরে আসা আগন্তুকের দিকে চোখ পড়ে রাতুলের। হালকা আলোয় মুখটা ঠিক দেখা যাচ্ছে না, তবে লোকটাকে কেমন যেন একটু চেনা চেনা লাগছে রাতুলের, কিন্তু ঠিক মনে করতে পারছে না। লোকটা একটা খাবারের থালা এগিয়ে দেয় রাতুলের দিকে, আর হাত দুটো খুলে দেয়, আর নিজে রাতুলের দিকে বন্দুক তাক করে একটু দূরে চেয়ার নিয়ে গিয়ে বসে। এদিকে খিদেও পাচ্ছে, আর ওদিকে বন্দুকের সামনে বসে ভয়ে হাত পা কাঁপতে থাকলো রাতুলের। আর সাথে সাথে হাত দিয়ে গলার লকেটটাকে শক্ত করে চেপে ধরে নেয় রাতুল। ওদিকে পেটের ভেতর ছুঁচোগুলো লাফালাফির গতিবেগ আরও বাড়তে থাকে। কোনো রকমে খাবারের থালাটা হাত বাড়ালো রাতুল, আর খাবারটা মুখে দিয়ে বুঝতে পারলো যে এর থেকে জঘন্য খাবার এর আগে কোনো দিনও খায়নি। ইচ্ছে তো করছে খাবারটা ফেলে দিতে, কিন্তু কোনো উপায় নেই। তাই বাধ্য হয়েই কোনো রকমে খাবারটা খেতে শুরু করলো রাতুল। খাওয়া শেষ হতেই দরজাটা লাগিয়ে লোকটা চলে গেল। আবার সেই অন্ধকার। এরকম একটা দিন যে দেখতে হবে সে কথা স্বপ্নেও কল্পনা করতে পারেনি রাতুল। ও জানে না কি হতে চলেছে।
এখানেই কি জীবনের ইতি ঘটে যাবে? কেউ কোনোদিনও হয়তো জানতেও পারবে না ওর সাথে কি হয়েছিল। সবাই ভাববে শহরের লক্ষ লক্ষ মানুষের ভিড়ে হারিয়ে গেছে রাতুল। মা বাবা সবার কথা খুব মনে পড়ছে, আর মনে পড়ছে দিতির কথা, যাকে আজ পর্যন্ত মনের কথা বলে উঠতে পারেনি রাতুল, আর কোনোদিনও বলা হয়েও উঠবে না। দিতি কোনোদিনও জানতেও পারবে না রাতুল ওকে কতটা ভালোবাসে। রাতুলের মনে পড়ছে দিতির যেদিন মা মারা যায়, সেদিন দিতি ওকে বলেছিল, জানো রাতুল, আমি যাদেরকে খুব ভালোবাসি বা যারা আমাকে খুব ভালোবাসে তারাই আমাকে ছেড়ে তাড়াতাড়ি চলে যায়, হঠাৎ করেই না জানিয়েই চলে যায়, তাই কাউকে ভালোবাসতে ভয় করে। তুমি আমার খুব ভালো বন্ধু রাতুল, আমি জানি তুমিও একদিন হঠাৎ করেই আমাকে একা ফেলে রেখে আমাকে না বলেই চলে যাবে। রাতুল তখন আশ্বাস দিয়েছিল, আমি যাব না, মিলিয়ে নিও। দ্বিতীয়কে ভুল বুঝবে, ভাবে অন্য সবার মতোই রাতুল ওকে না জানিয়ে চলে গেল। খুব কষ্ট পাবে দিতি, মা হয়তো খুব কাঁদবে যখন বারবার ফোন করে ওর জবাব পাবে না। মায়ের কোল, বাবার ক্লান্ত মুখ বারবার চোখের সামনে ভেসে উঠছে রাতুলের। ছোটবেলার দিনগুলো, মায়ের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ফিরে পেতে ইচ্ছে করছে রাতুলের। মনে হচ্ছে মায়ের বারণ শুনে এই অচেনা অজানা শহরে না এলেই ভালো হতো। অন্তত এভাবে তো হঠাৎ করে সবাইকে ছেড়ে চলে যেতে হতো না। ও তো জানে না মৃত্যু ঠিক কিভাবে ওর জীবনে ঘনিয়ে আসছে। আর ভাবতে পারছে না রাতুল। চারিদিকের অন্ধকারটা যেন আরও গাঢ় মনে হচ্ছে, চোখগুলো জলে ভিজে ওঠে। এভাবে কতক্ষণ কেটেছে জানে না। এসব ভাবতে ভাবতেই কখন যেন ঘুমিয়ে পড়েছিল। পিঠের কাছে একটা জোরে আঘাত পেয়ে ধরফরিয়ে ঘুম থেকে ওঠে রাতুল। আরও এক আঘাত। রাতুল বুঝতে পারে এই ঘরে কেউ একটা এসেছে, আর সেই ওকে লাথি মারছে। এবার আগন্তুকের গলা শুনতে পায় রাতুল। ওঠ, পড়ে পড়ে ঘুমাচ্ছে, চল ওঠ, একটু উঠে পড়, তারপরই তো সারা জীবনের মতন ঘুমাবি। শেষ কথাটা শুনে রাতুলের বুকটা ছ্যাঁত করে ওঠে, ভয়ে গলা শুকিয়ে ওঠে। এবার লোকটা ওকে টেনে হিঁচড়ে ঘরের বাইরে নিয়ে আসে, তারপর টানতে টানতে একটা বড় ঘরে নিয়ে আসে। ওখানে অনেকগুলো লোক আছে, আর সবার হাতেই অস্ত্র, আর সব কটাই রাতুলের দিকে তাক করা। ওদের মধ্যে একটা লোক এসে কাঠের চেয়ারে হেলান দিয়ে বসে আছে। মনে হয় এই লোকটাই এদের নেতা। সে রাতুলকে আপাদমস্তক মাপতে থাকে, তারপর বলে, পেন ড্রাইভটা কোথায়? রাতুলের গলা দিয়ে যেন শব্দ বের হচ্ছে না। এতগুলো বন্দুক আর ছুরির সামনে গলা দিয়ে বের করার দুঃসাহস রাতুলের নেই। লোকটা আবার বলে, ভালোই ভালোই বলে দে পেন ড্রাইভটা কোথায়। রাতুল সত্যি বুঝতে পারছে না এরা কিসের পেন ড্রাইভের কথা বলছে। রাতুলকে চুপ থাকতে দেখে লোকটা ওর দিকে এগিয়ে আসে, হাতে একটা বন্দুক। বন্দুকটা রাতুলের মাথার সামনে ধরে জিজ্ঞেস করে, সত্যি করে বল, পেন ড্রাইভটা কোথায় লুকিয়ে রেখেছিস, না হলে গুলি মেরে খুলি উড়িয়ে দেব তোর। রাতুল বুঝতে পারছে মৃত্যু আসন্ন, আর কিছু করার নেই। নিজের মৃত্যুকে চোখের সামনে দেখে রাতুলের সব ভয় কোথায় যেন মিলিয়ে গেল। শরীরের সমস্ত শক্তি একত্রিত হতে শুরু করে। রাতুল জোর গলায় বলে ওঠে, কিসের পেন ড্রাইভ? আমি কোনো পেন ড্রাইভের কথা জানি না। লোকটা বলে, আবার মিথ্যা বলছিস? আমার নামও মন্টু। তোদের মতন ছিঁচকির পেট থেকে কিভাবে কথা বের করতে হয় খুব ভালো করে জানা আছে আমার। বলি রাতুলের মাথায় বন্দুকটা দিয়ে সজোরে আঘাত করে। একে সেদিনের মাথার ব্যথাটা এখনো কমেনি, তারপরেই আঘাত, আর মাথা সোজা রাখতে পারে না। মাটিতে লুটিয়ে পড়ে, তবে পুরোপুরি অজ্ঞান হয়নি, হালকা জ্ঞান আছে। আর তাতেই শুনতে পাই গুলির আওয়াজ। বুঝতে পারে আর কোনো দিনও সজ্ঞানে ফিরবে না, মৃত্যু আসন্ন। এরকম একটা আসন্ন মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পর রাতুলের সাহসটা অনেক বেড়ে গেছে। কথায় কথায় ওর আর ভয় লাগে না। সবেমাত্র 7 দিন হয়েছে ওই ঘটনার পর। এরই মধ্যে রাতুল একদম স্বাভাবিক হয়ে গেছে। ওকে দেখলে মনেই হবে না যে গত 7 দিন আগে ওর সাথে ঠিক কী ঘটেছে। রাতুল এখন স্বাভাবিকভাবেই হাঁটাচলা করতে পারছে। গতকাল থেকে অফিস যাওয়া শুরু করেছে, আর তার সাথে ঠিক করে ফেলেছে দিতিকে নিজের মনের কথা জানানোর সময় এসে গেছে। ওকে কিভাবে প্রেমের প্রস্তাব দেবে সেটা নিয়ে ভীষণ ভয় ছিল এক সময়, কত রকমের ভয় তখন। দিতি যদি প্রস্তাব গ্রহণ না করে, ও যদি কথা না বলে, ওর সাথে যদি বন্ধুত্ব না রাখে, তাছাড়া ওকে যদি খারাপ ছেলে ভাবে, এরকম অনেক অনেক অজানা নেগেটিভ চিন্তা মাথায় চলে আসে। ঘোরাফেরা করতে থাকে ভাবনায়। কিন্তু এখন সেসব ভয় আর নেই। জীবনের সবচেয়ে বড় ভয় হলো মৃত্যু ভয়। সেই ভয়ের মুখোমুখি হয়েছে রাতুল, তাই এখন কোনো ভয় ওকে ভয় দেখাতে পারে না। রাতুলের হঠাৎ মনে পড়ল 7 দিন আগে ওর বেঁচে ফিরে আসার ঘটনাটা।
সেদিন গুলির আওয়াজ শুনতে শুনতে জ্ঞান হারিয়ে ফেলে, বুঝতে পারে মৃত্যু আসন্ন। সজ্ঞান থেকে মৃত্যুকে আলিঙ্গন করার মতন দুঃসাহস ওর ছিল না। রাতুলের যখন জ্ঞান ফিরল তখন দেখে ও একটা ঘরে শুয়ে আছে। ঘরে পর্যাপ্ত আলো আছে, কিন্তু বুঝতে পারছে না ও ঠিক কোথায় শুয়ে আছে। ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করে, দেখে হাতে অনেকগুলো লল লাগানো। রাতুলের ধাতস্থ হতে একটু সময় লাগে, তারপর বুঝতে পারে যে ও হাসপাতালের বেডে শুয়ে আছে। সামনে অনিমেষ দাঁড়িয়ে। রাতুল তো বিশ্বাসই করতে পারছে না যে ও এখনো বেঁচে আছে। উঠিয়ে বসার চেষ্টা করে, কিন্তু সারা শরীরে এত ব্যথা যে ওঠার ক্ষমতা নেই। তাছাড়া অনিমেষ নিজেই ওকে উঠতে বাধা দেয়। হাজার হাজার প্রশ্নদানা বাঁধছে মনে ওর, কিন্তু কিছু কথা বলার ক্ষমতা নেই। তার ওপর মুখ আর নাক ঢেকে রেখেছে অক্সিজেন মাস্ক। অনিমেষ ওর দিকে তাকিয়ে আছে, আর রাতুলের মুখ চোখের ভঙ্গি দেখে ও খুব ভালোভাবে বুঝতে পারছে যে রাতুল অনেক কিছু জানতে চায়। ওর মুখে হাজার হাজার প্রশ্নের রেখা দেখা যাচ্ছে। তাই আর দেরি না করে অনিমেষ নিজেই এক এক করে সব বলতে থাকে। রাতুলের দিকে এগিয়ে আসে অনিমেষ, ওর চোখে চোখ রেখে বলে, ভাবছিস তো কিভাবে এখানে এলি? খুব অবাক হচ্ছিস নিজেকে জীবিত দেখি। আসলে সেদিন যে গুলির আওয়াজ তুই শুনেছিলি, ওগুলো ওদের গুলির আওয়াজ না, ওগুলো পুলিশের গুলির আওয়াজ। আমি আমার ফোর্স নিয়ে সময় মতো না পৌঁছালে হয়তো তোকে আরও বড় কোনো বিপদ হতো। হয়তো ওটাই তোর শেষ দিন হতো। ভাবছিস তো আমি কি করে খবর পেলাম তুই ওখানে আছিস? অনিমেষের কথাতে ঘাড় নেড়ে সম্মতি জানানোর চেষ্টা করে রাতুল। অনিমেষ আবার শুরু করে, তোকে সেদিন যে লকেটটা দিয়েছিলাম ওটা কোনো সাধারণ লকেট না। ওটাতে জিপিএস ডিভাইস ফিট করা আছে, আর সেটা তোর আঙুলের আলতো চাপেই অন হয়ে আমাকে সিগন্যাল দেবে। সেজন্যই আমি তোকে বলেছিলাম বিপদে পড়লে ওটা চাপ দিতে। সেদিন সকাল থেকে সব কিছু ঠিকঠাক চলছিল। তুই অফিসে গেলি, ফেরার সময় ফোন করলি। আমিও আর খুব একটা ভাবিনি তোকে নিয়ে, কিন্তু পরের দিন সকাল থেকে তোর ফোন না পেয়ে দুপুরের দিক থেকে আমি নিজেই ফোন করি, দেখি তোর ফোনটা বাজছে, কিন্তু তুই রিসিভ করলি না। আমি তখন তোর অফিসে একটা ফোন করি, ওরা জানাই তুই অফিসেও যাসনি। আমি সাথে সাথে তোর ফ্ল্যাটে আসি, আর ফ্ল্যাটের অবস্থা দেখি বুঝতে পারি তোর একটা বড়সড় বিপদ হয়েছে। কিন্তু আমি অবাক হয়ে যাই এটা ভেবে যে তুই কেন এখনো আমাকে কোনো সিগন্যাল দিচ্ছিস না। তারপর আমার মাথাতে আসে, ওরা যদি তোকে কিডন্যাপ করে নিয়ে যায় তাহলে নিশ্চয়ই তোর হাত পা বেঁধে রাখবে। তাহলে তো কোনোভাবেই তুই ওটাতে হাত দিয়ে অন করতে পারবি না। তাছাড়া তুই হয়তো বিপদের মাথাতে ওটা অন করতেই ভুলে যেতে পারিস। তখন মনে হচ্ছিল এত বড় বোকামিটা আমি কি করে করলাম। তোকে যদি একবারের জন্য বলে রাখতাম যে ওটা জিপিএস এর ডিভাইস, তাহলে অন্তত যেভাবেই হোক তুই একবার ওটাকে অন করার চেষ্টা করতিস। নিজেকে খুব অসহায় লাগছিল, তাও ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকি। যদি কোনোভাবে ওটা অন হয়ে যায় তখন আমি তোকে ট্র্যাক করতে পারবো। শেষ পর্যন্ত রাত 12টা নাগাদ আমি সিগন্যাল পেতে শুরু করি, আর তৎক্ষণাৎ তোর লোকেশন ট্র্যাক করে আমরা পৌঁছে যাই। এবার তুই ভাবছিস রে ওরা কেন তোর মতন একটা সাধারণ ছেলেকে নিয়ে গেল, তাই তো? অনিমেষের কথাতে আবারও ঘাড় নেড়ে সম্মতি জানায় রাতুল। অনিমেষ আবারও বলতে শুরু করে, আসলে ওটা একটা ড্রাগ পাচারকারী চক্র। রাতুলের চোখ জলজল করে ওঠে, ওর মুখে প্রশ্নের ছাপ দ্বিগুণ হয়ে যায়। এই সময় ডাক্তার আসেন রাতুলের চেক আপ করার জন্য। উনি রাতুলের চোখ মুখ দেখেই বুঝতে পারেন যে ছেলেটা এখনো ভীষণ ভয় পেয়ে আছে। ওর ট্রমাটা কাটাতে বেশ খানিকটা সময় লাগবে। উনি অনিমেষের দিকে তাকিয়ে বলেন, রাতুল এখন একদম স্টেবল, চিন্তার কোনো কারণ নেই। তবে আপনার দায়িত্ব হলো ওকে শান্ত রাখা, ও যেন কোনোভাবেই ভয় না পায়। ওর মেন্টাল ট্রমাটা কাটাতে বেশ খানিকটা সময় লাগবে। আপনি ওর পাশে থাকুন, আর হ্যাঁ, ওকে এখনই বেশি চাপ দেবেন না বা এমন কিছু বলবেন না যাতে ও উত্তেজিত হয়। অনিমেষ প্রত্যুত্তরে বলে, আমি ওর খেয়াল রাখবো, তবে আমার মনে হয় সত্যিটা জানলে ওর ট্রমা একটু কমবে। ডাক্তার কেবিন থেকে বের হয়ে যায়। অনিমেষ আবার শুরু করে, রবিবার দিন যখন তুই আর আমি কফি শপে গেছিলাম তোর মনে আছে? পকোড়া অর্ডার করতে যাওয়ার সময় তোর সাথে একটা ছেলের ধাক্কা লাগে। রাতুল ঘাড় নেড়ে সম্মতি জানায়। এবার রাতুলের মনে পড়ে ওই জন্যই সেদিন অন্ধকারে খাবার দিতে আসা ছেলেটিকে ওর এতটা চেনা চেনা লেগেছিল। রাতুল এবার অনিমেষের কথায় মন দেয়। অনিমেষ বলে, ওই ধাক্কাধাক্কির সময় ছেলেটা তোর ব্যাগে জলের বোতল রাখার জায়গায় একটা পেন ড্রাইভ চালান করে দেয়। ব্যাপারটা তোর চোখ এড়িয়ে গেলেও আমার চোখ এড়ায়নি। এবার রাতুলের মনে পড়ে কেন বারবার ওকে পেন ড্রাইভের কথা জিজ্ঞেস করা হচ্ছিল। পুরো ব্যাপারটা জানার জন্য রাতুলের আগ্রহ বাড়তে থাকে। অনিমেষ বলতে থাকে, আমার তখনই একটা খটকা লাগে। তারপর চারিদিকে চোখ চালাতে গিয়ে দেখতে পাই আমার পরিচিত কিছু মুখ।
সিভিল ড্রেস পরা কয়েকজন পুলিশ। আমার সন্দেহটা দৃঢ় হয়। আমি তখনই তোকে কাউন্টারে পাঠিয়ে দিয়ে পেন ড্রাইভটা তোর ব্যাগ থেকে নিয়ে আমার কাছে রেখে দিই। ছেলেটা ভেবেছিল পরে কায়দা করে তোর কাছ থেকে ওটা নিয়ে নেবে। আমি না থাকলে ও হয়তো তাই করতো, কিন্তু আমি তখনই বাকি পুলিশদের ইশারা করে জানিয়ে দিই ওকে অ্যারেস্ট করার জন্য। ছেলেটা কিছু একটা আঁচ করতে পেরে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে, আর বাইরে থেকেই ওকে অ্যারেস্ট করা হয়। একটানা এতটা বলে এবার একটা শ্বাস নেয় অনিমেষ। টেবিলে থাকা বোতল থেকে জল খেয়ে আবারও বলতে শুরু করে। ছেলেটাকে অ্যারেস্ট করার পর ওকে অনেক জোরাজুরি করে জানা যায় যে ওর সাথে আরও একজন ছিল। পুলিশের চোখ এড়িয়ে সে ভেগেছে। আমি বুঝতে পারি তোর সামনে ঘোর বিপদ, তাই তড়িঘড়ি ওই ডিভাইসটা আনিয়ে তোর গলায় ওটাকে ঝুলিয়ে দিই। ভাবছিস তো ওই পেন ড্রাইভটাতে এমন কি আছে যেটা ওটার জন্য ওকে কিডন্যাপ করে? আসলে ওটাতে ওদের ইম্পর্টেন্ট সব ডাটা আছে। কখন কোথায় কত মাল পাচার হবে, ওদের কাছ থেকে কে কোথায় মাল নেবে তার ছবি, ফোন নম্বর আরও অনেক কিছু লোড করা আছে ওই পেন ড্রাইভে। এবার বুঝতে পারছিস তো যে ওটা ওদের কাছে কতটা ইম্পর্টেন্ট? আমরা সেদিন ওখানে যতজন ছিল সকলকেই অ্যারেস্ট করেছি, আর ওই পেন ড্রাইভটা থেকে আরও অনেক কিছু ডিটেলস জানা গেছে। তাছাড়া এদেরকেও জিজ্ঞাসাবাদ চলছে। তবে হ্যাঁ, কাল তুই অজ্ঞান হয়ে গেছিলি বলে একটা সুবিধা হয়েছিল। তোর জ্ঞান থাকলে এতগুলো গোলাগুলির শব্দে বেকার প্যানিক করতিস। তার ওপর তুই শুয়েছিলি বলে তোর গায়ে গুলি লাগার চান্সটাও কম গেছিল। রাতুলের কাছে এখন সব জলের মতন পরিষ্কার। তবে ভয়টা তখনও কাটেনি। অনিমেষ ওকে আশ্বস্ত করে, দেখ, অবিসম্ভাবী মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছিস তুই। তোর তো আর কোনো কিছুতেই ভয় পাওয়া উচিত না। অনিমেষের এই কথাটা রাতুলের ওপর জাদুর মতন কাজ করেছিল, আর তারপর থেকেই ওর ভয়টা কেটে গেছে। বড় ঘড়িতে ঢং ঢং করে 5টা বাজলো। 5:30টায় দিতির আসার কথা। ডাইনিং প্লেসটাকে নিজের হাতেই খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে রাতুল। জুঁই ফুলের গন্ধে মো করছে ঘরটা। গোলাপ আর অর্কিড ঘরের শোভাবর্ধন করছে। হালকা আলো জ্বলছে। দিতির প্রিয় ফুলটা দিয়ে ঘরটা সাজিয়েছে। রাতুল একবার দেখে নেয় সব ঠিক আছে কিনা। ডাচ গোলাপটা টেবিলের ওপরে রাখা আছে। ওটা দিয়েই দিতিকে প্রপোজ করবে রাতুল। ডোরবেলটা বেজে ওঠে। নিশ্চয়ই দিতি এসছে। রাতুলের হৃৎপিণ্ডের ওঠানামাটা বাড়তে থাকে। দরজা খুলে দেখে দিতি রাতুলের প্রিয় কালো রঙের একটা শিফনের শাড়ি পরে এসছে। চুলটা খোলা, গা থেকে বিদেশি পারফিউমের ভারী মিষ্টি সৌরভ আসছে। খুব মিষ্টি লাগছে ওকে দেখতে। কয়েক মুহূর্ত ওর দিকে তাকিয়ে থাকে রাতুল। ওর থেকে চোখ সরাতে পারছে না। দ্বিতীয় রাতুলের দিকেই অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। ক্রিমসন কালারের পাঞ্জাবিতে বেশ মানিয়েছে ওকে। রাতুল দিতিকে ঘরে আসতে বলে। আরও ঘরে ঢুকেই কোনো সংকোচ না করেই টেবিল থেকে গোলাপটা তুলে ওর সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। রাতুলের কাণ্ড দেখে দিতি রীতিমতো অবাক। রাতুল আর দেরি না করে ফটাফট মনের কথাটা জানিয়ে দেয়। দিতি, আমি তোমাকে ভালোবাসি। এতদিন বলার সাহস পাইনি, আজ পেয়েছি। তুমিও যদি আমাকে ভালোবেসে থাকো তবে এই গোলাপটা নাও। দিতির লিপস্টিকে রাঙানো পাতলা ঠোঁট দুটো হাসির ঝলক খেলে যায়। ও তৎক্ষণাৎ বলে, আমি তো এই দিনটার অপেক্ষাতেই ছিলাম। ভালোবাসি তোমায়। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।